हेलो डियर गाइस, आजकेर এই ভিডিওতে আমি তোমাদের চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন আর রেভারি যে এসএটি রয়েছে সেখান থেকে আজকে আমরা তোমাদের ওয়ান লাইনার নোটস আমি তোমাদের করাবো এবং এর পরের ভিডিওতে তোমাদের টোটাল 140টা যে এমসিকিউ রয়েছে সেখানে তোমাদের আশা করছি দুটো পার্টে কমপ্লিট করব, কারণ একটা পার্টে করতে গেলে সেটা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো তোমরা যারা এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছো তোমরা দেখেছো যে পরীক্ষার কোশ্চেন কিন্তু অনেক ডেপথে গিয়ে কোশ্চেন করেছে, তো সেই কারণে তোমাদের অনেক খুঁটিয়ে কিন্তু পড়তে হবে। তো এই কারণে আমি আশা করছি যে তোমরা যদি টেক্সটটাকে খুব ভালো করে পড়ো এবং এই নোটস আশা করি এই ভিডিওটা যদি দেখো তোমাদের সমস্ত সেই ডেপথটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো দেখো তোমাদের যে কোশ্চেনটার আমি তোমাদের অনলাইনের নোটসগুলো করেছি সেটা দেখবে তোমরা। এখানে বলছে যে প্রথমে আমি তোমাদের যে অথর সম্পর্কে অর্থাৎ যে চার্লস ল্যাম্ব সম্পর্কে দু চারটা কথা কিছু লিখে রেখেছি, সেগুলো তোমরা দেখো। কি বলছে যে এই চার্লস ল্যাম্ব অর্থাৎ আমাদের যে এসেইস্ট প্রাবন্ধিক, তো তার যে হচ্ছে যে ছদ্মনাম, তিনি যে ছদ্মনামটা লিখতেন সেটা হচ্ছে এলিয়া। মনে রাখবে তার নাম ছদ্মনাম হচ্ছে এলিয়া, আর জেমস এলিয়া হচ্ছে তার ভাইয়ের দাদা আর কি, এল্ডার ব্রাদার জন ল্যাম্বের কথা এখানে বলা হচ্ছে। তিনি কিন্তু যে জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে ইনার টেম্পলে লন্ডনের হচ্ছে 10ই ফেব্রুয়ারি 1775 সালে কিন্তু ইনার টেম্পলে জন্মগ্রহণ করেছেন। কত সালে মারা যান সেটা হচ্ছে দেখো 1834 সালে 27শে ডিসেম্বর কোথায় এডমন্টনে মারা যান। কত বছর বয়সে? 59 বছর বয়সে কিন্তু তিনি মারা যান। আরেকটা জিনিস মনে রাখবে, তার বাবার নাম কিন্তু জন ল্যাম্ব ছিল এবং তার যে এল্ডার ব্রাদার তারও নাম কিন্তু জন ল্যাম্ব ছিল। এই জন ল্যাম্ব তার বাবা, তিনি হচ্ছে স্যামুয়েল সল্টের একজন ক্লার্ক হিসেবে কাজ করতেন। তার মায়ের নাম ছিল কিন্তু এলিজাবেথ ফিল্ড। তার মায়ের নাম ছিল তাহলে চার্লস ল্যাম্বের মায়ের নাম ছিল এলিজাবেথ ফিল্ড। জন ল্যাম্বের যেটা হচ্ছে বললাম যে জন ল্যাম্বের হচ্ছে যেটা এল্ডার ব্রাদার তার নামও কিন্তু জন ল্যাম্ব। ওকে, আবার জন এখানে এই যে এসএটার মধ্যে আমরা পড়ছি সেই এসএটার মধ্যে আবার চার্লস ল্যাম্বের যে হচ্ছে ড্রিম যে সান ছিল, ড্রিম সান যে ছিল সেখানেও কিন্তু আমরা জন পাই, কিন্তু মনে রাখবে জন কিন্তু এটা ড্রিম সন আর জন ল্যাম্ব হচ্ছে তোমার কিন্তু তার এল্ডার ব্রাদার। এটা ক্লিয়ার করে রাখো। পরের দিকে ধীরে ধীরে বলছি দেখো। তাহলে তারপরে দেখো কি হচ্ছে যে তার যে সিস্টার নেম, তার রিয়েল লাইফে যে সিস্টার চার্লস ল্যাম্বের সিস্টার ল্যাম্ব তার হচ্ছে কিন্তু মেরি ল্যাম্ব। হ্যাঁ, তিনি কিন্তু একজন তার মাথার ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার ছিল, সেই কারণে কিন্তু তার এই মেরি ল্যাম্ব কিন্তু তার ছুরি দিয়ে হচ্ছে তার মাকেই কিন্তু হত্যা করেন। এই যে তার মা হচ্ছে এলিজাবেথ ফিল্ডকে হত্যা করেন। তো এই যে হচ্ছে চার্লস ল্যাম্বের যে ফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে কিন্তু এসটি কলেরিজ, আশা করি তোমরা জানো, স্যামুয়েল টেলর কলেরিজ। বোথ Charles and his sister Mary Lamb had a period of mental illness. তো চার্লস ল্যাম্ব এবং হচ্ছে মেরি ল্যাম্বেরও কিন্তু একটা মেন্টাল একটা প্রবলেম ছিল। চার্লস ল্যাম্ব ওয়াজ অ্যান ইংলিশ এসেইস্ট, পোয়েট, ফিকশন রাইটার অ্যান্ড ক্রিটিক ফ্রম দ্য রোমান্টিক পিরিয়ড। তো মনে রাখবে যে চার্লস ল্যাম্ব কিন্তু প্রথমত কিন্তু একজন পোয়েট ছিলেন, পরের দিকে কিন্তু এসেইস্ট হিসেবে তিনি বেশি বিখ্যাত হয়েছিলেন। তিনি কিন্তু রোমান্টিক পিরিয়ডের কিন্তু সেই সময় কিন্তু একজন রাইটার বলতে পারো। তারপরে দেখো হচ্ছে 1782 সালে তিনি কিন্তু কি বলছে স্টার্টেড হিজ স্কুলিং অ্যাট ক্রাইস্ট হসপিটাল। সেখানে ক্রাইস্ট হসপিটালে তিনি পড়াশোনা শুরু করেন। সেখানে তিনি স্যামুয়েল টেইলর কলেজ অর্থাৎ এসটি কলেরিজের সঙ্গে তার দেখা হয়, সাক্ষাৎ হয় এবং তার সাথে তারা বন্ধু হয়। আর এই যে এই এসেটের মধ্যে সেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে চার্লস ল্যাম্বের কিন্তু একটা আনসাকসেসফুল লাভ অ্যাফেয়ার ছিল, অর্থাৎ তার সঙ্গে বিয়ে হয়নি। তার নাম হচ্ছে অ্যান সিমন্স। এই অ্যান সিমন্সকেই আমরা এই এসেটের মধ্যে এলিস উইন্টারটন বা সেইখানে আমরা পাবো, ঠিক আছে। তো কি তারপরে কি বলছে সেটা হচ্ছে 1819 সালে তিনি কিন্তু আবার 44 বছর বয়সে কিন্তু তিনি একটা অ্যাক্ট্রেসের প্রেমে পড়েন, তার নাম হচ্ছে ফ্যানি কেলি। তিনি ফ্যানি কেলিকে তিনি আবার প্রপোজ করেন যে তাকে বিয়ে করার জন্য, কিন্তু সেই ফ্যানি কেলি অ্যাক্ট্রেস কিন্তু তাকে প্রত্যাখ্যান করেন। আর এই জিনিসটা খুব আরও ভেরি করে মনে রাখবে, কারণ এই যে তোমরা মাদ্রাসা পরীক্ষায় দেখেছো যে তার কিন্তু ওয়ার্কস যেখানে ছিল সেই কিন্তু সেখানে তুলে ধরেছে। তো এই জিনিসটাকে এই যে প্রত্যেকটা রাইটারদের হচ্ছে কাজগুলো সেগুলোকে অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এখানে একটা বেশি কি হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেখো এটা কি হবে, আর টেইল অফ রোজামেন্ড গ্রে। টেইল অফ রোজামেন্ড গ্রে তিনি তার একটা বিখ্যাত একটা রোম্যান্স প্রোস, ঠিক আছে। আবার ওল্ড ব্লাইন্ড মার্গারেট, জন উডভিল ট্র্যাজেডি, কিন্তু এটা এই বিখ্যাত নামগুলো অনেক লিখেছে, তার মধ্যে এই বিখ্যাতগুলো মনে রাখবে কিন্তু। দ্য অ্যাডভেঞ্চার্স অফ ইউলিসিস, দ্য এসেইস অফ ইলিয়া, দ্য লাস্ট এসেইস অফ ইলিয়া। তো এই
যে নামগুলো ওয়ার্কসগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ার্কগুলো। আর এটা তো পরীক্ষায় এসেই ছিল যে হচ্ছে 1807 সালে ল্যাম্ব এবং তার সিস্টার মেরি ল্যাম্ব একসাথে তারা কিন্তু যে পাবলিশ করেছিল টেলস অফ শেক্সপিয়ার, যেখানে 20টা শর্ট স্টোরি ছিল, ঠিক আছে। এটা কিন্তু এই মাদ্রাসা পরীক্ষায় 2024 যে মাদ্রাসা পরীক্ষাটা হলো সেটা কিন্তু 9-10 কোশ্চেনে এসেছিল। তো সেই ক্ষেত্রে মনে রাখবে যে তাহলে দেখো কতটা ইম্পর্টেন্ট সে তার যে ওয়ার্কসগুলো, তাহলে কিন্তু মনে রাখবে ল্যাম্ব এবং তার সিস্টার যে মেরি ল্যাম্ব কিন্তু একসাথে তারা একত্রিত হয়ে টুগেদারে পাবলিশ করেছিল টেলস অফ শেক্সপিয়ার, ঠিক আছে, মনে রাখবে এটা। ল্যাম্ব অ্যান্ড মেরি ল্যাম্ব আর কি অ্যাডপ্টেড এ গার্ল, একটা মেয়েকে তারা কিন্তু অ্যাডপ্ট করেছিল, তার নাম হচ্ছে এমা ইসোলা। তার কিন্তু এই এমা ইসোলার কিন্তু যখন বাবা মারা যায় তখন তারা অ্যাডপ্ট করেছিল এই মেয়েটাকে। তো কি বলছে, চার্লস ল্যাম্বস এসে ড্রিম চিলড্রেন রেভারি পাবলিশ ইন হচ্ছে এসেইজ অফ ইলিয়াতে পাবলিশ হয়েছিল কত সালে, 1823 সালে। তাহলে মনে রাখবে এটা 1823 সালে কিন্তু সেটা কিন্তু এসেইজ অফ ইলিয়াতে পাবলিশ হয়েছিল। আরেকটা জিনিস যেটা দেখা যায়, যেটা চার্লস ল্যাম্বের এসেইজগুলো রিপ্লেইড উইথ সেই পরিপূর্ণ বা ভর্তি হচ্ছে চার্লস ল্যাম্বের যে বেশিরভাগ এসেইজগুলোই দেখা যায় হচ্ছে হিউমার অ্যান্ড প্যাথসে ভর্তি। হিউমার অ্যান্ড প্যাথসটা কী জিনিস সেটা একটু বলে রাখি, যে হিউমার হচ্ছে কি কিন্তু একটা আনন্দজনক একটা প্লিজার মোমেন্ট বা লাফটার কিছু এক্সপ্রেস করবে। হিউমার ইজ দ্য প্লিজারেবল সেন্সেশন অর চিয়ারফুল ফিলিংস, ঠিক আছে। হিউমার এখানে লাফটার থাকবে, সেখানে আনন্দ একটু হালকা কৌতুক থাকবে, এইসব থাকবে। আর প্যাথোসটা কি, প্যাথোস সেখানে মিজারেবল কন্ডিশন থাকবে, ঠিক আছে। দ্য ফিলিংস অফ স্যাডনেস অর মেলানকলি এরকম ফিলিংস এসব থাকবে, কিন্তু প্যাথোস মানে দুঃখ এসব থাকবে। তো এই যে এসেটা দেখবে সেখানে কিন্তু অনেকগুলো হিউমার রয়েছে, আবার প্যাথোস রয়েছে। হিউমার বলতে যেমন তারা কিন্তু যেমন আঙ্গুরগুলোকে শেয়ার করছে সেখানে, ঠিক আছে, সেইটা। তারপরে প্যাথোস যেমন এখানে তো প্যাথোস আরও অনেক কষ্টের কিছু অনেক কথা রয়েছে এখানে। তো হিউমার এবং প্যাথোসে কিন্তু সেই ল্যাম্বের হচ্ছে যে এসেগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণ। তার কিন্তু একটা লেখার একটা বৈশিষ্ট্য বলতে পারো সেই হিউমার অ্যান্ড প্যাথোস। তো মাথায় রাখবে জিনিসটা। আর মনে রাখবে এই যে ড্রিম চিলড্রেন সেটা মেনলি কিন্তু প্যাথোসকে এখানে কিন্তু মানে বেশি প্রায়োরিটি হয়েছে এখানে। তো ঠিক আছে, দ্য স্টাইল অফ হিজ রাইটিংস, তার যে লেখার যে ধরনটা স্টাইলটা চার্লস ল্যাম্বের সেখানে কিন্তু হাইলি পার্সোনাল, তার কিন্তু নিজের সম্পর্কে সব কিছু বেশি লিখবে। সাবজেক্টিভ এবং অটোবায়োগ্রাফিক্যাল, তার আত্মজীবনীমূলক। এই যে আমরা যদি এই ড্রিম চিলড্রেনটাই পড়ি সেখানে কিন্তু তার নিজের জীবনে যে কী তার আত্মজীবনীমূলক কথাগুলোই সেখানে কিন্তু তুলে ধরেছেন, ঠিক আছে। তো সেই কারণে তার লেখা যে বৈশিষ্ট্য যদি বলি স্টাইলটা বলো হাইলি পার্সোনাল, সাবজেক্টিভ এবং অটোবায়োগ্রাফিক্যাল। আবার এই যে দেখবে মনে রাখবে চার্লস ল্যাম্ব কনসিডার দ্য প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট, যিনি কিন্তু এসেইস্ট হিসেবে কিন্তু খুবই বিখ্যাত। এসেইস্টকে প্রিন্স বলা হয় তাকে, কিন্তু এত বিখ্যাত এসেইস্টের জন্য, ইংলিশ এসেইস্টের জন্য, তো সেই ক্ষেত্রে তাকে প্রিন্স বলা হচ্ছে। আর চার্লস ল্যাম্ব ইজ কল্ড ভিজুয়াল অফ মেমোর্স, তো তাকে কিন্তু এই মেমোর্স মানে স্মৃতিকথার জন্য কিন্তু তাকে ভিজুয়াল এটা বলা হয়, এই আখ্যাটা দেওয়া হয়েছে। তারপরে দেখো আমরা যদি দেখি এই ড্রিম চিলড্রেনটা সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে দেখি। তো ড্রিম চিলড্রেনটা যদি আমরা ফুল নেমটা দেখি এই যে এসেটার, সেটা হচ্ছে ড্রিম চিলড্রেন আর রেভারি, এটা হচ্ছে ফুল নেম, মাথায় রাখবে জিনিসটা। দ্য ফার্স্ট এই যে সেটা ফার্স্ট পাবলিশ হয়েছিল লন্ডন ম্যাগাজিনে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু লন্ডন ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল যেটা 1822 সালে, এবং পরের দিকে এটা পাবলিশ হয়েছিল এসেইজ অফ ইলিয়া সেখানে পাবলিশ হয়েছিল, সেটা 1823 ছিল, অর্থাৎ 1 বছর পরেই পাবলিশ হচ্ছে। এই ইনফরমেশনগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে। এবং এই যে এসেটার থিমটা কি, থিমটা হচ্ছে রিগ্রেট অ্যান্ড লস, রিগ্রেট অনুতাপ এবং হচ্ছে লস হচ্ছে, ঠিক আছে, তার শৈশব যে হারিয়ে যাচ্ছে সেটা। দ্য নেম অফ দ্য এসে ড্রিম চিলড্রেন আর রেভারি, এখানে রেভারি বলতে হচ্ছে এখানে কিন্তু ড্রিম মানে হচ্ছে দিবা স্বপ্ন। এবার এইটা একটু বলে রাখি যে ড্রিম চিলড্রেন, দেখো ড্রিম মানে কি স্বপ্ন, চিলড্রেন মানে শিশু, তার এইখানে দেখো যে চার্লস ল্যাম্ব কিন্তু বাস্তবে কিন্তু বিবাহ করেননি, ঠিক আছে, বিবাহ করেননি, তবু কিন্তু তিনি আর্মচেয়ারে বসে স্বপ্ন দেখছে যে তার দুটো সন্তান রয়েছে, এলিস এবং জন রমে, কিন্তু সেটা কখনোই তার বাস্তবে সম্ভবই না, কারণ তিনি তো বিয়েই করেননি। সেই কারণে যেমন দিবা স্বপ্ন কখনো যেন সত্যি হয় না মানুষের, তেমনি এই জন্য দিবা স্বপ্ন বলছে, এটা ডে ড্রিম বলছে,
ঠিক আছে, কারণ তিনি বিয়েই করেননি। আর বিয়ে না করার কারণ হচ্ছে তিনি তার বোন যে মেরি ল্যাম ছিল তার একটা মেন্টাল প্রবলেম ছিল, এবং তার সাথে সাথে কী হয় যে অ্যান সিমন্স তার যে আর্লি লাভ সে তাকে কিন্তু বিয়ে করেনি, প্রত্যাখ্যান করেছিল, সেই কারণেও তারপরে সে আর বিয়েই করেনি। ঠিক আছে, তো এই যে একটা সুপ্ত মনের ভিতর আশা একটা, সেইটা আশা থেকেই তার এই যে রাইটিংসটা কিন্তু লিখেছেন। তো এই কারণে এই যে এসেটার নাম হচ্ছে ড্রিম চিলড্রেন আর রেভারি। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, এই ড্রিম চিলড্রেন রেভারি ইজ ফুললি অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে। দেখো এই যে এসেটা যদি পড়ো তোমরা, অনেক তার জীবনের যে আত্মজীবনীমূলক যে কথাগুলো সেগুলো কিন্তু এই এসেটার মধ্যে তুলে ধরেছেন। দ্য টোন অফ দ্য এসে ইজ প্যাথেটিক অ্যান্ড নস্টালজিক। এই টোনটা কি, প্যাথেটিক এবং নস্টালজিক। ঠিক আছে, তার পুরনো শৈশব দিনের যে স্মৃতি কথাগুলো সেগুলো কিন্তু তুলে ধরেছেন, এবং সেটা বেদনাদায়ক কথাগুলো। ড্রিম চিলড্রেন আর রেভারি টেক এসে কালেকশন, যেটা এই যে এসে কালেকশন থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এসেইজ অফ ইলিয়া, দ্য এসেইজ অফ ইলিয়া। ঠিক আছে, দাটা ছাড়া পড়ে গেছে, দ্য এসেইজ অফ ইলিয়া, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। যাই হোক, এইভাবে থাকতে পারে, আবার এসেইজ অফ ইলিয়া থাকতে পারে, দ্য এসেইজ অফ ইলিয়া থাকতে পারে। নেক্সট দেখা হয়েছে দ্য সাবটাইটেলটা যদি বলা হয় যে এই এসেটার সাবটাইটেলটা কি, দ্য সাবটাইটেলটা বলবে আর রেভারি। দেখো এবার একটু ক্যারেক্টারগুলোর মধ্যে যদি আসি আমরা, এই এসেটার মধ্যে ক্যারেক্টার আমরা পাই এক হচ্ছে, আচ্ছা এটা বলে দিই যে চার্লস ল্যাম রোড আন্ডার দ্যাট শিরোনাম অফ এলিয়া, যে এলিয়া ছদ্মনামে কিন্তু তিনি লিখতেন। ঠিক আছে, এবার আচ্ছা এই এসেটার মধ্যে যে ক্যারেক্টারগুলো পাই সেগুলো আমরা কি বলি, যে ক্যারেক্টার প্রথমে যেটা ড্রিমসন, তার ড্রিমসন কিন্তু হচ্ছে জন। গোলমাল পাকিয়ে ফেলবে না যে তার ড্রিম যখন সন বলছে, ড্রিমসন যখন বলছে তখন জন, আর যদি তার ব্রাদার এল্ডার ব্রাদার হয় তখন সেটা হচ্ছে জন কিন্তু এল বা জন লেম, মনে রাখবে কিন্তু তখন এই জন এল বা জন লেম নামে কিন্তু তার ভাইকে, অর্থাৎ বড় তার দাদা এল্ডার ব্রাদার, তাকে কিন্তু বলা হচ্ছে। আর তার যে ড্রিম ডটার এলিস, তার মনে রাখবে তার ড্রিম ডটার যখন হচ্ছে এলিস হচ্ছে ড্রিম ডটার, কিন্তু আর এলিস উইন্টারটন যেটা, সেটা কিন্তু বলা হচ্ছে তার যে আর্লি লাভ। ঠিক আছে, যেটাকে অ্যান সিমন্স, এই এলিস উইন্টারটনের হচ্ছে আরেকটা নাম হচ্ছে, যার রিয়েল নেম হচ্ছে অ্যান সিমন্স, তাকে কিন্তু এলিস উইন্টারটন বলা হচ্ছে কিন্তু। তো এলিস হচ্ছে তার কিন্তু ড্রিম হচ্ছে ডটার, মাথায় রাখবে, যেটা গোলমাল পাকিয়ে ফেলবে না। শুধু যখন জন বলছে তখন সেটা হচ্ছে তার ড্রিমসন, আর শুধু যখন এলিস বলেছে তখন সেটা তার ড্রিম ডটার। তো এই যেটা বললাম, যেটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল, যেহেতু এটা এসে, তো এই জন্য বলছে দিস এসে ইজ এ ড্রিম, এটা একটা স্বপ্নে, এটা একটা ইন দিস এসে অল ক্যারেক্টার্স আর রিয়েল, এই নাটকের সব ক্যারেক্টারগুলোই রিয়েল, কিন্তু শুধুমাত্র বা এক্সেপ্ট দ্য চিলড্রেন এলি জন এবং এলি যে ছাড়া, এই দুটো ক্যারেক্টার ছাড়া, তার যে দুটো শিশু আছে ড্রিম চিলড্রেন ছাড়া, বাকি সবাই তার কিন্তু বাস্তব জীবনে ছিল। ঠিক আছে, তার মেরি ল্যাম বলো, তারপরে যাকে মেরি ল্যাম বলো, তারপরে হচ্ছে এল্ডার ব্রাদার, তার যে এখানে গ্র্যান্ড মাদার বলছে ফিল্ড, সেও কিন্তু এখানে ছিল। তো এই এসেটার হচ্ছে আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যেটা হচ্ছে দেখো মিসেস ফিল্ড কে ছিলেন? মিসেস ফিল্ড ওয়াজ দ্য গ্র্যান্ড মাদার অফ চার্লস ল্যাম্ব। মাথায় রাখবে জিনিসটা, গোলমাল পাকিয়ে ফেলবে না, যে চার্লস ল্যাম্বের কিন্তু সে কিন্তু গ্র্যান্ড মাদার মিনস হচ্ছে আমরা ঠাকুমা বলতে পারি। ঠিক আছে, আর সি ওয়াজ দ্য গ্রেট গ্র্যান্ড মাদার অফ ল্যাম্বস ড্রিম চিলড্রেন এলিস অ্যান্ড জন। এখানে চার্লস ল্যাম্বের কিন্তু গ্র্যান্ড মাদার, আর যদি এলিস অ্যান্ড জনের কথা বলি, তার ল্যাম্বের যে ড্রিম চিলড্রেনগুলো ছিল তার হচ্ছে গ্রেট গ্র্যান্ড মাদার, অর্থাৎ ঠাকুমার, তার বাবার ঠাকুমা আর কি। ঠিক আছে, তার সাথে কি হয় সেটা, ঠিক আছে, বড় মা বলে নাকি, যাই হোক সেইটা আর কি। তারপরে দেখো মিসেস ফিল্ড সম্পর্কে একটু জানি। মিসেস ফিল্ড কিন্তু লিভড ইন এ গ্রেট ম্যানশন ইন নরফল্কের কিন্তু গ্রেট ম্যানশন, একটা রাজপ্রাসাদ তুল্য একটা বাড়িতে তিনি কিন্তু থাকতেন, বাস করতেন। সি ওয়াজ দ্য হাউস কিপার বা কেয়ারটেকার বলতে, এখানে হাউস কিপার না বলে কেয়ারটেকারও থাকতে পারে, অফ দ্য হাউস, সেই যে বড় বাড়িটা ছিল সেটার কিন্তু তার কিন্তু একদম হাউস কিপার বলতে পারো বা কেয়ারটেকার কিন্তু দেখাশোনা করতেন, তিনি কিন্তু সেই বাড়ির মালিক ছিলেন না। শি ওয়াজ গুড অ্যান্ড রিলিজিয়াস, তিনি কি ছিলেন? একজন ভালো এবং রিলিজিয়াস ধার্মিক একজন মহিলা ছিলেন, এবং তিনি দেখতে কি ছিলেন? টল, আপব্রাইট অ্যান্ড গ্রেসফুল লেডি। ঠিক আছে, তার বর্ণনা এগুলো বলা হচ্ছে। তিনি তার ইউথকালে, ইন হার ইউথ শি ওয়াজ এস্টিমড দ্য বেস্ট ডান্সার, তিনি কিন্তু একজন বেস্ট ডান্সার ছিলেন, খুব ভালো একজন নৃত্য করতে পারতেন। শি ডাইড অফ ক্যান্সার,
তাহলে এই মিসেস ফিল কিন্তু ক্যান্সারে মারা যান, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। খুব ভালো করে মনে রাখবে এই জিনিসটা, ক্যান্সারে মারা যান। তার কি বলছে, সি নিউ অল দ্য সালট্রি বাই হার্ড অ্যান্ড গ্রেট পার্ট অফ টেস্টামেন্ট। তিনি কিন্তু কি হচ্ছে এই যে টেস্টামেন্টটা কিন্তু অনেক কিছু জানতেন কিন্তু, ঠিক আছে, মনে প্রাণে কিন্তু এগুলো কিন্তু পড়তেন, কিন্তু জানতেন। তারপরে যে ক্যারেক্টারটা পাই সেটা হচ্ছে জন ল্যাম্প। মাথায় রাখবে জন ল্যাম্প কিন্তু যেটা হচ্ছে তার হচ্ছে এল্ডার ব্রাদার, চার্লস ল্যাম্বের এল্ডার ব্রাদার, আমাদের এসেইস্টের হচ্ছে এল্ডার ব্রাদার। আর জন কিন্তু তার হচ্ছে ড্রিম সান আর কি। তাহলে কি হচ্ছে, জন ল্যাম্প ওয়াজ দ্য এল্ডার ব্রাদার অফ চার্লস ল্যাম্প। চার্লস ল্যাম্বের হচ্ছে এল্ডার ব্রাদার। হু ওয়াজ হ্যান্ডসাম, তিনি কেমন ছিলেন, হ্যান্ডসাম এবং স্পিরিটেড হচ্ছে ইয়াং ম্যান, তিনি স্পিরিটেড ইয়াং ম্যান ছিলেন। হি ওয়াজ ফন্ড অফ রাইডিং অ্যান্ড হান্টিং, তিনি রাইডিং করতে এবং হান্টিং করতে খুব ভালোবাসতেন। হি লাভ দ্য ওল্ড গ্রেট হাউস, সেই যে ওল্ড গ্রেট হাউসটা তিনি খুব ভালোবাসতেন, এবং গার্ডেন্সটাকে ভালোবাসতেন, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবে। আমরা ব্রিজেট বলে যে নামটা পাই, সেই ব্রিজেট হচ্ছে আমরা যেখানে মেরি ল্যাম্প, যেখানে আমরা এই এসেতে আমরা ব্রিজেট নামটা উল্লেখ পাই। আসলে ব্রিজেট বলতে যাকে বোঝানো হচ্ছে মেরি ল্যাম্পকে, যেটা হচ্ছে চার্লস ল্যাম্বের সিস্টার, যিনি কিনা তার মেন্টাল একটা প্রবলেম ছিল, আর সেই কারণে তিনি তার মাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছিলেন। এবার আরেকটা ক্যারেক্টার পাই যেটা হচ্ছে এলিস উইন্টারটন, ইজ দ্য চার্লস ল্যাম্বস বিলাভেড। এই এলিস উইন্টারটন হচ্ছে চার্লস ল্যাম্বের হচ্ছে আর্লি বিলাভেড ছিল, প্রথম দিকে বিলাভেড ছিল, কিন্তু তার সাথে কোনো বিয়ে হয়নি চার্লস ল্যাম্বের। তার রিয়েল নেম ছিল অ্যান সিমন্স, ঠিক আছে। আরেকটা ক্যারেক্টার পাই যেটা হচ্ছে বার্ট্রাম বলে ক্যারেক্টার পাই, যেটা হচ্ছে এলিস উইন্টারটন, এই যে অ্যান সিমন্স যে বলতে পারছি বা এলিস উইন্টারটন, তার কিন্তু হাজব্যান্ড ছিল, তার সাথে কিন্তু তাহলে এই এলিস উইন্টারটনের সঙ্গে কিন্তু বার্ট্রামের বিয়ে হয়েছিল। তিনি একজন পাউন্ড ব্রোকার ছিলেন আর লন্ডনের। আচ্ছা, আরেকটা ক্যারেক্টার ছিল লেডি সি, ছিল একটা ক্যারেক্টার। তো তোমরা আমাকে এটা জানাবে লেডি সি কে ছিল। আমি এক জায়গায় কোথাও দেখছি যে লেডি সি হচ্ছে এই যে গ্রেট হাউসটা ছিল তার কিন্তু মানে ওয়াইফ ছিল। তো আমার মনে হয় এটা না থাকাও হতে পারে এই ওয়াইফটা কিন্তু। তো তোমরা এটা সম্পর্কে তোমরা কমেন্টে জানাবে, আমার এটা কনফিউশন রয়েছে যে লেডি সি কে ছিলেন, ঠিক আছে। তবে বেশ কিছু জায়গায় দেখেছি আমি যে লেডি সি ছিলেন গ্রেট, এই যে ওল্ড হাউস যে ছিল তার কিন্তু সেই মালিকটার কিন্তু স্ত্রী ছিল। তো আমার এই ব্যাপারে কনফিউশন রয়েছে, তোমরা এটা কমেন্টে জানিও কি হতে পারে। নেক্সট দেখো, আমরা যে টেক্সটেরটাকে যদি একটু ভালো করে দেখি, তোমরা অবশ্যই টেক্সটটাকে কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়বে। আমি বারবার বলছি তোমরা এমনভাবে টেক্সটটাকে পড়বে যাতে প্রায় মুখস্থের মতো হয়ে যায়, তাহলে তোমাদের যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমাদের কিন্তু উত্তর দিতে সুবিধা হবে। সেটা পড়ার পরে যদি মনে হচ্ছে এবার এগুলো যদি দেখো এই ভিডিওগুলো, আরও সেটাকে এনহান্স হয়ে যাবে, যে অনেক এগুলো ভালো করে মনে থাকবে আরও। তো কি বলছে এখানে দেখো, চিলড্রেন লাভ টু লিসেন স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স টু স্ট্রেচ দেয়ার ইমাজিনেশন। আমরা এই এসেটা যদি পড়ি দেখবে অনেক চাইল্ড সাইকোলজির কিন্তু এইখানে কিন্তু প্রসঙ্গ রয়েছে। যে আমরা সাধারণত কি দেখি, শিশুরা হচ্ছে গল্প শুনতে ভালোবাসে, এবং আরও অনেক কিছু হিংস পায় যেখানে চাইল্ড সাইকোলজির কিন্তু যেই জিনিসগুলো কিন্তু এই এসেটার মধ্যে কিন্তু রয়েছে। কিন্তু এই চার্লস ল্যাম্বের কিন্তু একটা স্টাইল ছিল যেটা হচ্ছে সেই চাইল্ডের ব্যাপারে কিন্তু লেখা, ঠিক আছে। তো এই জন্য শুরুটাই করেছেন চিলড্রেন লাভ টু লিসেন স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স। চিলড্রেন তাহলে শিশুরা বলছে, শিশুরা কিন্তু তার বড়দের গল্প শুনতে ভালোবাসে। কি করতে, টু স্ট্রেচ দেয়ার ইমাজিনেশন, তাদের যে কল্পনার যে জগৎটা সেই কল্পনাটাকে বাড়াতে, স্ট্রেচ করতে তারা কিন্তু গল্প। তো এইরকম ব্যাপারই, এইরকম ধরনের এইরকমই একটা সন্ধ্যাবেলাতে কিন্তু মনে রাখবে, কালে কখন সন্ধ্যাবেলাতে সেই শিশুগুলো অর্থাৎ তার চার্লস ল্যাম্বের যে দুটো বাচ্চা ছিল তার কাছে কিন্তু গল্প শুনতে আসে। তাহলে কখন টাইমটা, ইভিনিংয়ে টাইমটা, মনে রাখবে জিনিসটা। নেক্সট দেখো হচ্ছে কি বলছে, ইট ওয়াজ ইন দিস স্পিরিট that my little ones crept about me. Here little ones refers to, এখানে little ones বলতে কি বোঝানো হয়েছে। তো এইরকমই এই উদ্দেশ্যেই, এই স্পিরিট মানে এই উদ্দেশ্য নিয়েই আমার ছোট্টরা কিন্তু আমার কাছে এসেছিল। ছোট্টরা বলতে কিন্তু এখানে কিন্তু রেসেইস অর্থাৎ চার্লস ল্যাম্বের যে ড্রিম চিলড্রেন, যে জন এবং এলিস, জন হচ্ছে কি সান, আর এলিস হচ্ছে ডটার, এই দুজন তারা কিন্তু গল্প শুনতে কিন্তু এসেছিলেন, ঠিক আছে।
এবার হচ্ছে তিনি গল্পটা বলেন, তখন শুরু করেন যে কি হচ্ছে, মিসেস ফিল্ড ওয়াজ দ্য গ্রেট গ্র্যান্ডমাদার কিন্তু অব ল্যাম্পস ড্রিম চিলড্রেন। জিনিসটা মাথায় রাখবে যে মিসেস ফিল্ড কিন্তু ছিলেন এই যে ড্রিম চিলড্রেনের কিন্তু গ্রেট গ্র্যান্ডমাদার। মিসেস ফিল্ড লিভড ইন দ্য হাউস ইন নরফল্ক, তাহলে মিসেস ফিল্ড নরফল্কের কিন্তু একটা গ্রেট হাউসে কিন্তু বাস করতেন, সেটা আগেও বললাম। এই যে নরফল্কের যে গ্রেট হাউসটা সেটা কিন্তু 100 টাইম বিগার্স, মনে রাখবে জিনিসটা কত বড়, 100 গুণ বড় সেটা কিন্তু এসেইস্টের যে বাস করতো যে বাড়িটা তার থেকে কিন্তু 100 গুণ বড় ছিল। তাহলে কত বড় রাজপ্রাসাদের মতো তুললো বাড়িতে সেই ফিল্ড বাস করত। তারপরে দেখো এখানে চিলড্রেন ইন দ্য উড ওয়াজ ইনক্লুডেড ইন পার্সিস রিলিক্স অফ এনসিয়েন্ট ইংলিশ পোয়েট্রি। আমরা একটা বিখ্যাত ব্যালাডের নাম পাই যেটা হচ্ছে চিলড্রেন ইন দ্য উড। এই ব্যালাডটা ছিল হচ্ছে পার্সিস রিলিক্সে এখানে কিন্তু ইনক্লুড করা ছিল। মনে রাখবে এই চিলড্রেন ইন দ্য উড এই জায়গাটায় না থাকতে পারে বেবিস, বেবিস ইন দ্য উডও থাকতে পারে, তো সেটা নিয়ে তোমরা কনফিউশন হবে না, আমি বলে রাখলাম চিলড্রেন ইন দ্য উড এটাই থাকার কথা, কিন্তু বাই চান্স যদি বেবিস ইন দ্য উড থাকে তাহলে সেটা কিন্তু ওটা মনে রাখবে। তো এই চিলড্রেন ইন দ্য উড সম্পর্কে একটু বলি। তো চিলড্রেন ইন দ্য উড যেটা হচ্ছে একটা বিখ্যাত ব্যালাড, এটা হচ্ছে এই গল্পটা দুটো বাচ্চা ছিল, দুটো ছেলে ছিল তার কিনা, এখানে শর্টকাটে দেওয়া আছে, আমি একটু ডিটেলসে বলছি, তোমরা এটা পড়ে নাও। তো পড়ে নিবে যে দুটো বাচ্চা ছিল, তার বাবার কিন্তু প্রচুর সম্পত্তি ছিল, প্রচুর সম্পত্তি থাকার কারণে সেই তার আঙ্কেলটা, মানে সেই বাচ্চা দুটোর আঙ্কেলটা কি করে, তার বাবা যখন মারা যায়, দুটো বাচ্চা যখন বাবা মারা যায় তখন সেই তার দুটো বাচ্চার যে আঙ্কেলটা সম্পত্তির লোভে দুটো রাফিয়ানসকে হায়ার করে এবং সেই দুটো বাচ্চাকে মারার জন্য। এই দুটো বাচ্চাকে তখন সেই দুটো রাফিয়ানস একটা জঙ্গলে নিয়ে যায় এবং তাদের মধ্যে একটা রাফিয়ানসের হচ্ছে দয়া হয় সেই দুটো ছোট বাচ্চাকে মারার জন্য, মারতে চায় না, তখন সেই একটা রাফিয়ানস কি করে আরেকটা রাফিয়ানসকে ওকে মেরে ফেলার ফলে কি হচ্ছে, সেই রাফিয়ানসটা আরেকটা যেটা ভালো ছিল সে এদেরকে সেই জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়। যেহেতু তারা একদম নিতান্তই শিশু ছিল সেই কারণে তারা কিন্তু খাবার সংগ্রহ না করতে পেরে সেই ক্ষুধায় সেখানে সেই জঙ্গলের মধ্যে মারা যায়। এবার এই জঙ্গলে মারা যাওয়ার ফলে তাদের যে ডেড বডিগুলো ছিল সেগুলোকে কবর দেওয়ার জন্য রবিন রেডব্রেস্ট বলে একটা পাখি, রবিন রেড বলে দুটো পাখি, সেই পাখি দুটো কি করে এই বাচ্চাগুলোকে পাতা দিয়ে তাদেরকে ঢেকে দেয় কবরে দেওয়ার মতো। তো এই গল্পটা হচ্ছে এই চিলড্রেন ইন দ্য উড, এই গল্পটা কিন্তু সেখানে ইনক্লুড ছিল। তো সেটাই বলছে এখানে, তোমরা এই যেটা বললাম সেখানে একটু ছোট্ট করে দেওয়া আছে, আমি এটাকে আর একটু ডিটেলসে বললাম, তোমরা এই জায়গাটুকু দেখে নেবে পজ করে ভিডিওটা। তাহলে এই যে নাটক বল না, এটা তো এসে, এই এসেটার মধ্যে যে একটা পাখির নাম পাই সেই পাখির নাম হচ্ছে রবিন রেডব্রেস্ট বলে একটা পাখি, ঠিক আছে। আর এই যে চিলড্রেন ইন দ্য উড এই গল্পটা কিন্তু দেওয়া ছিল, দেখো কার্ভিং ইন দ্য গ্রেট হাউস অফ নরফল্ক, যে একটা কিন্তু চিমনি হলে সেখানে কিন্তু এটা খোদাই করা ছিল এবং সেটা কিন্তু পাল্টে দেওয়া হয়, পাল্টিয়ে সেখানে কিন্তু মডার্ন মার্বেল সেখানে কিন্তু লাগানো হয়, ঠিক আছে। আর এই মার্বেল লাগানোটাকেই কি বলা হচ্ছে, এতে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে সেই যে চিলড্রেন উড গল্পটা, এই ব্যালাডটা, ঠিক আছে। তারপরে এখানে দেখো, দ্য পুয়ার চিলড্রেন আঙ্কেল কিল দ্য চিলড্রেন ইন দ্য ব্যালাড চিলড্রেন ইন দ্য উড। তাহলে আমরা প্রশ্নটা যদি এভাবে আসতে পারে, যদি চিলড্রেন উড সম্পর্কে এতটা আসার কথা না, তবুও ডেপথে আমি বলে রাখলাম যদি দিয়ে দেয়। তো যেটা হচ্ছে চিলড্রেন উড কি হচ্ছে, যে এই যে চিলড্রেনের আঙ্কেলটা যেটা বললাম, এই যে সে বাচ্চাগুলোকে সে মেরে ফেলে, এই চিলড্রেন ইন দ্য উড যে ব্যালাডটা আছে এখানে, ল্যাম্প কম্পেয়ার্ড এলিস লুক উইথ হার মাদার। তো এই গল্পটা যখন বলতে থাকে তখন কিন্তু যে ল্যাম্প কিন্তু দেখতে পায় যে এলিস তার হচ্ছে, অর্থাৎ ড্রিম যে ডটার রয়েছে তার হচ্ছে চেহারাটা প্রায় তার মায়ের মতো দেখতে লাগে, অর্থাৎ মা বলতে সেই এলিস উইন্ডারটন অর্থাৎ এন সিমন্সকে কিন্তু এখানে বলেছে তার মতো দেখতে মনে করে। আচ্ছা, এই যে বলছে হিয়ার এলিস রেফার্স টু ল্যাম্প কিন্তু ডটার, আর এলিস অ্যাকচুয়ালি কি আসলে এলিস কিন্তু এলিস উইন্টারটন
ল্যাম্পসের কিন্তু আর্লি লাইফকে বোঝানো হয়েছে, এই যেটা মাদার এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, নেক্সট দেখো কি বলছে, মিসেস ফিল্ড ওয়াজ গুড অ্যান্ড রিলিজিয়াস, এটা আগেই বললাম। সি ওয়াজ দ্য হাউসকিপার বা কেয়ারটেকার বলতে পারো অফ দ্য গ্রেট হাউস। দ্য ওনার, এই জিনিসটা মনে রাখবো যে ওনার অফ দ্য গ্রেট হাউস, তিনি যে তিনি যে গ্রেট হাউসটাতে তিনি যে থাকতেন কেয়ারটেকার হিসেবে, সেই গ্রেট হাউসের যে মালিক সে কিন্তু নরফলকের যে মালিকটা ছিল সে কিন্তু একটা নতুন বাড়িতে এবং মোর ফ্যাশনেবল মেনশনে কিন্তু চলে যায় সামহার ইন দ্য অ্যাডজয়িং কাউন্টি। ঠিক আছে, সামহার ইন দ্য অ্যাডজয়িং কাউন্টি, অ্যাডজয়িং মানে সংলগ্নই, পাশের কোনো, কাউন্টি মিনস হচ্ছে প্রভিন্স, কোনো অঞ্চলে। ঠিক আছে, তো সেইখানে কিন্তু সে চলে যায়। তারপরে দ্য ডিগনিটি অফ দ্য গ্রেট হাউস ডিকেড, এই যে এত বড় প্রাসাদ তুল্য যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু সেই সময় ধ্বংসপ্রাপ্ত হতে শুরু করে। কেন, কি বলছে, দ্য ডিগনিটি অফ দ্য গ্রেট হাউস ডিকেড আফটারওয়ার্ডস দ্য ওনার অফ দ্য হাউস পুল ডাউন ইটস অর্নামেন্ট অ্যান্ড স্টাইভ অ্যান্ড ক্যারিড অ্যাওয়ে টু দ্য ওনার্স আদার হাউস। বলছে এই বাড়ির যে যত সব কিছু অলংকার, যা কিছু শৌখিন জিনিসপত্র আসবাবপত্র ছিল, সেইগুলো কিন্তু সে কী করে, সেই বাড়ি থেকে নিয়ে চলে যায় অন্য একটা বাড়িতে। ঠিক আছে, এই কারণে বাড়িটাকে প্রায় ধ্বংসপ্রাপ্ত মনে হচ্ছিল। এলিস যেটা হচ্ছে আমাদের ল্যাম্পস হচ্ছে ড্রিম ডটার, স্প্রেড হার হ্যান্ডস, তাহলে মনে রাখবে কে তার হ্যান্ডকে স্প্রেড করিয়েছিল, তাহলে কি হচ্ছে এলিস কিন্তু তার হ্যান্ডটাকে স্প্রেড করেছিল। কখন করেছিল, এটা কেন করেছিল, ইন সারপ্রাইজ, অবাক হয়ে করেছিল। হোয়েন, যখন সে শুনেছিল, হি হার্ড দ্যাট দ্য গ্রেট মাদার আর নিউ মাচ অফ দ্য বাইবেল বাই হার্ট, তাহলে যখন সে শুনেছিল যে তার গ্রেট গ্র্যান্ডমাদার যে হচ্ছে বাইবেলের কিন্তু অনেক কিছু জানে, সালট্রি দ্য টেস্টামেন্ট সম্পর্কে জানে, তখন কিন্তু এটা অবাক হয়ে গিয়ে তার কিন্তু হাতটাকে একটু স্প্রেড করেছিল এলিস কিন্তু এটা। ঠিক আছে, এই যে জেস্টারগুলো রয়েছে, সেই জেস্টারগুলো কিন্তু খুব ভালো করে এই এসেটার মধ্যে পড়বে, যে কে হাতটাকে স্প্রেড করেছিল, কখন স্প্রেড করেছিল, ঠিক আছে, কেন স্প্রেড করেছিল, এই জিনিসগুলোকে মাথায় রাখবে। তাহলে কে স্প্রেড করেছিল, এলিস। কখন স্প্রেড করেছিল, যখন সে শুনেছিল যে তার হচ্ছে গ্রেট গ্র্যান্ডমাদার হচ্ছে বাইবেলের কিন্তু অনেক কিছু জানে। কেন করে, কিসে, কীভাবে, তাহলে এই যে কি, এটা সারপ্রাইজ হয়ে গেছিলো সে কিন্তু, এই যে এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে, আরও এক্সপ্রেশন ছিল কিন্তু ভালো করে মনে রাখবে তোমরা। তো কি হচ্ছে, মিসেস ফিল্ড ওয়াজ টিম দ্য বেস্ট অ্যান্সার, আগেই বললাম যে তার ইউথকালে কিন্তু মিসেস ফিল্ড অর্থাৎ চার্লস ল্যাম্বের কিন্তু গ্র্যান্ডমাদার, আর এলিস এবং জনের কিন্তু গ্র্যান্ডমাদার, সে কিন্তু যখন ইউথকালে যখন বেস্ট ডান্সার ছিল, বিখ্যাত একজন কিন্তু। তো এই কথাটা যখন শোনে, যখন এলিস হার্ড দ্যাট হার গ্রেট গ্র্যান্ডমাদার ওয়াজ বেস্ট ডান্সার, এলিস রাইট ফুট প্লেড অ্যান ইনভলান্টারি মুভ, অর্থাৎ তিনি কিন্তু, অর্থাৎ এই যে এলিস কিন্তু সে তার পাটাকে নাড়াতে শুরু করে। কেন নাড়াতে শুরু করে এটা, অর্থাৎ তার গ্রেট গ্র্যান্ডমাদার যেহেতু নাচতে পারতেন, তার পাটাকে নাড়ানোর মধ্যে দিয়ে চেষ্টা করছে যে তিনিও মানে একটু কপি করার চেষ্টা করছে, নাচার চেষ্টা করছে। তো এই জিনিসটা, এই যে জেস্চারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। কখন করেছে সেই পাটাকে সে ইনভলান্টারি মুভমেন্ট, ঠিক আছে, কেন করেছিল, সে কপি করার জন্য। কোন পাটাকে, রাইট ফুটটাকে। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে মিসেস ফিল্ড কিন্তু মিসেস ফিল্ড কিন্তু মারা যায় ক্যান্সারে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, কিছু হয়তো ওয়ান লাইনের নোটসে কিছু তোমাদের ইনফরমেশন হয়তো নেই, কিন্তু তোমাদের যখন এমসিকিউগুলো করানো হবে তখন কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে। আশা করি সেই সব যতগুলো হয়তো কিছু বাকি থেকে গেছিলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেই এমসিকিউগুলো। তো এটা দেখার পরে অবশ্যই তোমরা এমসিকিউগুলো দেখবে, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে সেই কনসেপ্টগুলো, আর তোমরা বুঝতে পারবে যে কতটা আরও ডেপথে গিয়ে পড়া উচিত ছিল। এটুকু আশা রাখছি তোমাদের এটা তৈরি হবেই। There were 12 busts of Roman emperors in the great mansion of Norfolk. তো মনে রাখবে কটা বাস্ট ছিল, 12টা কিন্তু সেখানে কিন্তু মূর্তি ছিল, সেটা রোমান এম্পারার। ঠিক আছে, 12টা রোমান এম্পারার নাম মনে রাখার এখানে প্রয়োজন নেই। তো মনে রাখবে যে কটা 12টা কিন্তু সেখানে সেগুলো কি রোমান এম্পারার কিন্তু মূর্তি ছিল, মনে রাখবে। আরেকটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই যে নেকটারাইনস অ্যান্ড পিচেস
ফুডস ওয়ার হ্যাঙ্গিং আপন দ্য ওয়ালস, এইগুলো কিন্তু সেই দেওয়ালে ছিল, কিন্তু সেই যে সেখানে ল্যাম্পসে ঘুরে বেড়াচ্ছিল সেইখানকার দেওয়ালে কিন্তু এগুলো ঝুলেছিল। তো আর এই যে নেকটারিন এবং পিচেস ওয়ার ফরবিডেন ফ্রুট টু দ্য এসএইচ, অর্থাৎ ল্যাম্বের কাছে সেগুলো কিন্তু ফরবিডেন ফ্রুট ছিল, ভেরি ভেরি একদম মারাত্মক ইম্পর্টেন্ট যে সব কোন দুটো ফল কিন্তু ফরবিডেন ফ্রুট বলা হয়েছে এই এসেতে, তো সেটা হচ্ছে নেকটারিনস অ্যান্ড পিচেস। খুব ভালো করে মনে রাখবে, কিন্তু এটা মনের মধ্যে গেঁথে নেবে এই প্রশ্নটা। The essays got more pleasure in strolling about among the old melancholy looking yew trees for the first and picking up the bed breeze। তাহলে কোথায় তিনি মোর প্লেজার ফিল করতেন সেই লাইনটা, এটা কবি সেই এসেটারই লাইন, এটা তো এখানে তুলে নিয়েছি তোমাদেরকে, সেটা পড়ে রাখবে এই জিনিসটা। তারপরে এই হচ্ছে দুটো মাছের নাম পাই, সেই দুটো মাছের নাম হচ্ছে ড্যাশ অ্যান্ড পাইক। তাহলে টু ফিশেস মেনশনড ইন দ্য এসে, দুটো মাছের কিন্তু এখানে আমরা উল্লেখ পাই। The essays got more pleasure in the busy idle diversion, তো বিজি আইডল ডাইভারশনে তিনি কিন্তু মোর প্লেজার ইউজ করতেন। মনে রাখবে বিজি আইডল এই কথাটা হচ্ছে কি একটা অক্সিমরন, ঠিক আছে। মিসেস ফিল্ড, কারণ এটা দেখো বিপরীত দিকে আছে। মিসেস ফিল্ড লাভড জন এল বলতে এখানে কিন্তু জন ল্যাম্বের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু বেশি ভালোবাসতেন, কারণ হি ওয়াজ হ্যান্ডসাম, তিনি কি ছিলেন, অর্থাৎ জন ল্যাম্ব কিন্তু হ্যান্ডসাম ছিলেন, স্পিরিটেড ছিলেন, ইউথ ছিলেন, এই কারণে তিনি কিন্তু তাকে খুব ভালোবাসতেন। এই জন্য ল্যাম্বও বলেন যে তিনি আমাদের মধ্যে কিং ছিলেন, ঠিক আছে, অর্থাৎ কিং বলতে কিন্তু সেই জন ল্যাম্বকে বুঝিয়েছেন চার্লস ল্যাম্ব। জন এল অর্থাৎ জন ল্যাম্ব ক্যারিড দ্য ন্যারেটর আপন হিজ ব্যাক হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ল্যাম্ব ফুটেড। ন্যারেটর বলতে এখানে কিন্তু এসএইচ অর্থাৎ চার্লস ল্যাম্বেকেই বুঝেছে, তিনি এই যে এসেটার কথক তো আবার। তাহলে জন এল কিন্তু সেই কথককে ন্যারেটরকে কিন্তু পিঠে করে বহন করতেন, যখন সে অর্থাৎ যখন ন্যারেটর হচ্ছে কি করতেন, আমাদের চার্লস ল্যাম্ব যখন ল্যাম্ব ফুটেড হয়ে গেছিলো, খোড়া হয়ে গেছিলো, তখন তাকে কিন্তু পিঠে করে কাঁধে করে নিয়ে বেড়াতেন। আবার পরের দিকে দেখা যায় যে জন ল্যাম্ব অলসো অর্থাৎ জন এল অলসো বিকেম ল্যাম্ব ফুটেড, সেও কিন্তু ল্যাম্ব ফুটেড হয়ে যায়, খোড়া হয়ে যায় আফটার হিজ লাইফ, তার পরবর্তী জীবনে কিন্তু সে খোড়া হয়ে যায়, এবং তার কি করে পরের দিকে সে তার পাটাকে কেটে বাদ দেয় ডাক্তার। দ্য ন্যারেটর মিসড হিজ এল্ডার ব্রাদার্স কাইন্ডনেস অ্যান্ড ক্রসনেস, মনে রাখবে জন এলের কিন্তু কাইন্ডনেস এবং ক্রসনেস কিন্তু মিস করে সে আমাদের জন ল্যাম্ব। অ্যান্ড উইশড হিম, তিনি কি চাইতেন এবং ইচ্ছা চাইতেন যে তিনি কিন্তু আবার জীবিত হবেন, একদম কি হবেন, অ্যালাইভ হবেন। তারপরে মনে রাখবে চার্লস ল্যাম্ব হ্যাড বিন কোর্টিং এলিস উইন্টারটন ফর 7 years, তাহলে কত বছর কোর্টেড ছিল, 7 years কিন্তু কোর্টেড ছিল। আবার এটা দেওয়া আছে যেটা হচ্ছে ফরবিডেন ফ্রুটস, যেটা হচ্ছে নেকটারিন পিচেস, সেগুলো ফরবিডেন ফ্রুটস। আর এইটার মাধ্যমে আমরা কি একটা বোঝাচ্ছে যে ফরবিডেন সুপ নলেজ টু এটা আমাদেরকে জানাচ্ছে যে আদম এবং ইভের কথা মনে করে দেয়। ইন এ গার্ডেন অফ ইডেন গার্ডেনে যে ছিল, তোমরা আশা করি তোমরা এটা ব্যাপার জানো যে আদম এবং ইভ নামে যে দুজন মানে মানুষ তো ছিল, প্রথম মানুষ বলা যায়, দুটো যে ফলগুলো তাদের যে খেতে মানা করেছিল, তারপরে তারা সে মর্তে পাঠানো হয়, একটা গল্প যে রয়েছে সেইটা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় এই ফরবিডেন ফ্রুট নেকটারিন এবং পিচেসের এই দুটো ফলের মাধ্যমে। আমরা অরেঞ্জারি এই জিনিসটা পাই, অরেঞ্জারিটা কি হচ্ছে, এখানে একটা টার্ম পাই, দেখবে যে অরেঞ্জারি হচ্ছে গ্লাস রুফ কনজারভেটরি, একটা যেখানে হচ্ছে ইন হুইচ অরেঞ্জ গ্রো, যেখানে গ্রিন হাউস যেটা তোমরা পড়েছো, ঠিক সেই রকম কাচের ঘর যেখানে হচ্ছে সেই অরেঞ্জগুলোকে বড় করা হয়। পরেরটা দেখবে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এই মাদ্রাসা পরীক্ষায় এসেও ছিল, যে লিথি কি, লিথি হচ্ছে তাহলে কি মিথোলজিক্যাল রিভার অফ ফরগেটফুলনেস, রিভার অফ কি ফরগেটফুলনেস, যে হেডসে রয়েছে, যেটা খুবই কারণ এটা হচ্ছে দেখো তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের 9-10 কিন্তু এটা এসেছিল, তো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই লিথিটা কিন্তু আর একটা কবিতাতেও রয়েছিল, সেখানেও কিন্তু এই লিথি কথাটা রয়েছে। তো রিভার অফ ফরগেটফুলনেস লিথি কিন্তু দেখো তাহলে ডেপথে গিয়ে কতটা কোশ্চেন করেছে তোমাদের দেখো, ঠিক আছে। তো তোমাদের খুব ভালো করে তাহলে ডেপথে নলেজগুলো রাখতে হবে, কোথা থেকে কোশ্চেন দিবে সেটা কিন্তু বলা কিন্তু মুশকিল, সেই কারণে তোমাদের কিন্তু প্রচুর খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। তারপরে দেখো ল্যাম্ব সিস্টার মেরি ল্যাম্ব স্টেটেড ইন দ্য এসে অ্যাজ ব্রিজেট,
তাহলে আমরা এই প্রশ্নটাও আসতে পারে যে ব্রিজেট, এই যে এসেটা রয়েছে, এই ব্রিজেট বলতে কিন্তু এখানে কিন্তু আসলে মেরি ল্যাম্ব, যেটা হচ্ছে চার্লস ল্যাম্বের যে সিস্টার, তাকে বোঝানো হয়েছে। তারপরে আমরা সবার লাস্টে দেখতে পাই যে হচ্ছে তিনি কিন্তু জন লেম বা জেমস এলিয়া কিন্তু আমরা এই উল্লেখটা পাই, যেটা জন এল বা জন ল্যাম্ব, যেটা তার আরেকটা নাম হচ্ছে জেমস এলিয়া বলে কিন্তু এখানে আমরা পাই, যেটা চার্লস ল্যাম্বের ব্রাদার কিন্তু। তো এই ছিল হচ্ছে তোমাদের অনলাইনের নোটসগুলো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 140টা এমসিকিউ রয়েছে, সেখানে দুটো পার্টে আমি তোমাদের করিয়ে দেবো। একটা পার্টে করলে বিশাল বড় হয়ে যাবে। তো তোমাদের কেমন লেগেছে সেই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর নেক্সট যে ক্লাসগুলো আসবে সেগুলোও কিন্তু আমি তোমাদের এইভাবে করে আনতে থাকবো, আরও অনেক ডেপথে। আমি তো যে ভিডিওগুলো করেছি সেটা তো রয়েছেই, আরও আশা করেছি আরও ইনফরমেশন সেখানে ইনক্লুড করব। অর্থাৎ এই ড্রিম চিলড্রেন সম্পর্কে কিন্তু আমি আর প্রথম একটা ভিডিও রয়েছে, সেখানে শুধু এমসিকিউগুলো রেখেছিলাম। তো দেখছি পরীক্ষার পড়ার যে কোশ্চেনটা যে অ্যানালাইসিস করলাম, সেখানে অনেক ডেপথে রয়েছে, সে কারণে আমি আরও নতুন করে ভিডিও বানাতে, সেটা আমার মনে হলো যে নতুন করে ভিডিও বানানোর প্রয়োজন, আরও ইনফরমেশান ইনক্লুড করা দরকার। তো এইভাবেই চলবে তোমাদের। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, তাহলে তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও করার জন্য। তাহলে থ্যাংক ইউ।